এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে 25,000 টাকা। নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ। 4.5 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসে প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বুস্টার ডোজ দেয়া শুরু। ফাইজারের টিকা নিলেন 6 মন্ত্রী সহ 60 জন। পর্যায়ক্রমে দেয়া হবে 2 ডোজ পাওয়া সবাইকেই। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-19 নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। রিপা ও আফিদার হ্যাট্রিকে লঙ্কানদের জালে 1 ডজন গোল। মালয়েশিয়া গেলেই সর্বনিম্ন বেতন হবে 25,000 টাকা। দেশটিতে নেয়ার সব খরচও বহন করবেন নিয়োগকর্তা। 4.5 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশেরই মধ্যে। কুয়ালালামপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম শারাভানান। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম শারাভানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমা সহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বেসিক স্যালারি এখানে মালয়েশিয়ান সরকারের যে মিনিমাম স্যালারি ধরা আছে ওটা হলো মিনিমাম স্যালারি। এটা কিন্তু অ্যালাউন্স ছাড়া ওই একই সিস্টেম যত মালয়েশিয়ানরা যারা পাবে, আমাদের যারা বিদেশ থেকে যারা আসবে ওরাও কিন্তু মিনিমাম ওটাই পাবে। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়াও মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বৈধকরণ সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারকও সই হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে 13টি সেনাযান উপহার দেয়া হবে। সার্কভুক্ত দেশ মালদ্বীপে অবস্থান করছে 2 লাখের বেশি বাংলাদেশি, যাদের মধ্যে 50,000 রয়েছেন অবৈধ উপায়ে। 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরকে ঘিরে তাই উঠে এসেছে রেমিটেন্স পাঠানো সহজকরণ, অবৈধদের বৈধ করা সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা আলোচনা। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ চলছে। রেমিটেন্স পাঠানোর ব্যাংক একটা হওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। সো উই উইল এনকারেজ, ইভেন সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, উই উইল এনকারেজ। আমরা এই সফরে উই শুড মেক ইট এ পয়েন্ট, তারা যাদের অবৈধ আছে তাদের রেগুলারাইজেশন করতেছে। অনেকে অবৈধ ভয় পায় রেজিস্ট্রেশন করতে, তো তখন বলছিল যে এদের বলেন রেজিস্ট্রেশন করতে, তাহলে তাদের জন্য সুবিধা। 23 তারিখ মালদ্বীপে গার্ড অফ অনার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ মালদ্বীপের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারও ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট, যুব ও ক্রিয়া বিষয়ক কয়েকটি চুক্তি
বা সমঝোতার স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ সফরে মালদ্বীপের সেনাবাহিনীকে 13টি সেনাযান উপহার দেওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি দেশটির সংসদে ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি আরও কিছু দ্বীপে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজেপিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, আর কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। চট্টগ্রাম নগরের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় সোচ্চার সর্বস্তরের মানুষ। জাতীয় মতামত তৈরিতে 21 শিল্পীর শিল্পকর্ম প্রদর্শন। শুধু আরএফএল ক্লাস পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। দেশে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ 6 মন্ত্রী সহ কমপক্ষে 60 জন নাগরিক। অ্যাপ উপযোগী করার পরেই SMS এর মাধ্যমে 60 নাগরিক ও ফ্রন্ট লাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে এ বুস্টার ডোজ নেওয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। সেই রুনু ভেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে কোভিড টিকা কার্যক্রমে আবারও নতুন মাইলফলক। যিনি পেয়েছিলেন দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেই নার্সের দেহে প্রয়োগের মধ্য দিয়ে শুরু বুস্টার বা তৃতীয় ডোজ কার্যক্রমের যাত্রাও। রোববার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বুস্টার ডোজ নেন 6 মন্ত্রী, সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক এবং 60 নাগরিক সহ 60 জন, যারা পর্যবেক্ষণে থাকবেন কয়েকদিন। এটা খুবই সুরক্ষা এবং এটা আমাদের জন্য প্রয়োজন। মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে গেছি। বয়স বেশি হয়েছে, সেই জায়গাটার ক্ষেত্রে
আমি মনে করি যে এটি একটি অসাধারণ চমৎকার একটি সিদ্ধান্ত। তবে পুরোদমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে 28 ডিসেম্বরের আগে হালনাগাদ হচ্ছে না সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর SMS এর মাধ্যমে 60 নাগরিক ও ফ্রন্টলাইনারদের জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ নেওয়ার তারিখ। এতে প্রয়োজন হবে না আলাদা করে নিবন্ধনের। আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে যে কে কখন কোথায় টিকা নেবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরো যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা দিব। আর টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে সরকারের মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী চলবে বুস্টার ডোজ প্রয়োগ। বুস্টার ডোজের পাশাপাশি সব চলমান থাকবে, প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা সেটাও চলমান থাকবে, কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, বরং আমরা যদি ভ্যাকসিনগুলো না দেই যে আমাদের নতুন যে সাপ্লাই আসার কথা সেইগুলো বিলম্বিত হবে। নীতি নির্ধারকরা জানান দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান রাখা হচ্ছে 6 মাস বা তার বেশি সময়। প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা, আগামীতে দেওয়া হতে পারে মডার্নাও। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাকে আইনি কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিথ্যা উপাধি ব্যবহার করে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা দিলে জেল জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা আইন 2021-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ওই বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রী পরিষদ সচিব। যেরকম ওরকম একটা কাউন্সিল থাকবে এবং সেই কাউন্সিল আপনার তাদের একাডেমিক সাইটগুলো দেখবে, কারিকুলাম কি হবে। সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি মিথ্যা উপাধি ব্যবহার করলে অনুমোদন ব্যতীত ঔষধ সেবনের পরামর্শ বা প্রেসক্রিপশন যদি কেউ দেয়, সেই ক্ষেত্রেও 1 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি ডিগ্রির অনুকরণ করে 3 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে 26 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। 50টি বাস নিয়ে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের এই প্রথম ধাপ। নগর ভবনে সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। 26 ডিসেম্বর বিআরটিসি সহ 7টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26 ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি 26 ডিসেম্বর সকাল 10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। ই টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে। কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আসছি এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন, এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এই প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদুন্তু, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার হলে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কলেজ অডিটোরিয়ামে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অভিযোগ স্বীকার করেছেন ওই শিক্ষক। যে শিক্ষকের হাতে মানবিক মানুষ হয়ে ওঠা, সেই হাতেই লাঞ্ছনার শিকার শিক্ষার্থী। ক্ষোভ আর হতাশায় তাই নির্বাক ভুক্তভোগীর বাবা।
শনিবার অনার্স প্রথম বর্ষের একটি বিষয়ের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে কলেজে আসে ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলাম। পরীক্ষা চলাকালীন অহেতুক শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা শেষে বাসায় ফিরে ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে জানালে রোববার কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার পরিবার। তার সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি মানে তার চাকরির জন্য না থাকে না, এটাই সর্বোচ্চ। অভিযুক্তের দাবি পরীক্ষা চলাকালীন বারবার পেছনে তাকানোর চেষ্টা করায় শিক্ষার্থীর হাত ধরে সামনে ফেরান তিনি। কোনো বাজে উদ্দেশ্য না থাকলেও এ বিষয়ে তিনি অনুতপ্ত বলেও জানান অভিযুক্ত শিক্ষক। 2-3বারই হাতে ধরছি কোনই, এটিও অন্যায় হয়েছে আমার এবং আমার অভিভাবক আছেন, আমার অভিভাবক আমার যা ব্যবস্থা নেবে সেটি আমাকে মানতেই হবে। আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। সরকারি নিয়ম বিধি যেহেতু সে লঙ্ঘন করেছে, সরকারি বিধি মোতাবেকই তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তের প্রাথমিক স্বীকারোক্তির পর পরবর্তী পদক্ষেপ নিতে ঘটনার বিস্তারিত তদন্তে উপাধ্যক্ষকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। বিএনপি জামাত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি জামাত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করত, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত। বিএনপির মধ্যে একটি না রোগ দেখা দিয়েছে, সব কিছুতে না বলা, সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন না না বলতে বলতে আমি আশঙ্কার মধ্যে আছি কখন বিএনপিটাই নাই হয়ে যায়। দেখছেন রাত 11টার সময়। চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে বাঁচাতে একমত হয়েছে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। গত 7 মাস ধরে নানা ব্যানারে প্রতিবাদ হচ্ছে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদী মিছিলে সামিল এবার শিল্পীরাও। সিআরবি রক্ষা 21 শিল্পী তাদের শিল্পকর্ম ও পারফরমেন্স নিয়ে রাজধানীর বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনীর। নগরায়নের অপরিমাণ দর্শিতে প্রকৃতির অনেক দান হারিয়ে নিঃস্ব হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো শতবর্ষী গাছ, ছোট বড় পাহাড় টিলা আর নজরকাড়া বাংলো। তাই নগরবাসীর কাছে শহরের এই স্থানটি ফুসফুস হিসেবেই পরিচিত। সেই ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে সোচ্চার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। এবার সেই প্রতিবাদ জাতীয়ভাবে চিত্রকর্ম ও পারফরমেন্সের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরলেন 21 শিল্পী, যার মর্মবেদনা সিআরবির গণ্ডি পেরিয়ে দেশব্যাপী। প্রদর্শনীতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত হয়েছে একান্ত নিজস্ব শিল্প ভাষায়। আমার ছবিতে পোয়েটিক হিসেবে আমি মেঘটাকে সবুজ রঙে বর্ণিত করেছি। সেখানে দেখানো হয়েছে যে সবুজ মেঘ হয়ে উড়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে জিজ্ঞেস করি না আসলে প্রকৃতি কি চাচ্ছি বা প্রকৃতি কি বলতে চাচ্ছে। প্রকৃতি পরিবেশ এটাকে রক্ষা করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ করছে, আমরাও শিল্পীরাও মনে করলাম যে আমরাও এই বিষয়টিকে নিয়ে ছবি আঁকব। ঢাকার সেনানিবাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত ও মালদ্বীপ থেকে আসা ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার ও ক্যাডেটদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ও বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ সহ ভারত ও মালদ্বীপের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করা হয়। যুক্তরাষ্ট্রে এখন আলোচনার তুঙ্গে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা 9 বছরের বাংলাদেশ অধ্যাপক সুবর্ণ বারী নিজেকে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি। তার এমন ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
বয়স তাঁর মাত্র 9 বছর। ধমনীতে বইছে বাঙালির রক্ত। যে বয়সে অন্য সব শিশু কার্টুন কিংবা ভিডিও গেমস নিয়ে মেতে থাকে, সে তখন অনায়াসেই সমাধান করে ফেলে জটিল সব গণিতের সমস্যা। পিএইচডি স্তরের অঙ্ক কিংবা বিজ্ঞানের নানান সমস্যার সমাধান তার কাছে মামুলি ব্যাপার। আর সে কারণেই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধ্যাপক সে। নাম তার প্রফেসর সুবর্ণ আইজাক বারি। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া ফুলারটন বিশ্ববিদ্যালয়ে তাকে দেয়া হয় এক সংবর্ধনা। এ সময় বিরল এই ক্ষুদে প্রতিভাবানের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। সুবর্ণ আইজাক বাড়ির মাধ্যমে বিশ্বের কাছে আবার বাংলাদেশিরা পরিচিত হবে। একটা ইউনিভার্সিটির মতো এত মান করার, নাম দামি ইউনিভার্সিটির একটা মহা একটা সম্মান সে আজকে নিয়ে গেল এখান থেকে। অন্যান্য বিষয় সম্বন্ধে যে জ্ঞান রাখে, ম্যাথামেটিক্স সহ, সেই জ্ঞান আমাদের একজন পূর্ণবয়স্ক প্রফেসরও রাখে না। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বাংলার বিজয়বহর আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার মাধ্যমে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সুবর্ণ। এর আগে চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ভিঞ্চি ইনস্টিটিউট থেকে দ্য ভিঞ্চি পুরস্কার বিজয়ী হয়ে 24 অক্টোবর আফ্রিকা থেকে নিউ ইয়র্কে ফিরেন তিনি। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর এইচ.বি. ক্লোপার প্রফেসর সুবর্ণ আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন। দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার গ্রহণকালে পিএইচডি গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন প্রফেসর সুবর্ণ আইজাক বারি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বড়দিন উপলক্ষে ফ্রান্সে উৎসবে মেতে উঠেছে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের মানুষ। অন্যান্য শহরের পাশাপাশি প্যারিসের বিভিন্ন স্থানে বসেছে মেলা। করোনার কারণে মেলার সংখ্যা এবার সীমিত করা হয়েছে। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ক্রিসমাস উপলক্ষে ফ্রান্সে এখন সাজ রব সব জায়গায় বিরাজ করছে উৎসবের আমেজ। দেশটির বড় শহরগুলোতে আয়োজন করা হয়েছে বিভিন্ন মেলার। রাজধানী প্যারিসে এমন একটি মেলার নাম হচ্ছে মার্শে নোয়েল, যেখানে প্রতিদিনই ভিড় করছেন বিপুল সংখ্যক মানুষ। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই ভিড়ের পরিমাণ বেড়ে যায় আরও কয়েক গুণ। করোনা সংকটের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন উপস্থিত হচ্ছেন এসব মেলায়। আর স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এসব মেলায় পরিবার পরিজন নিয়ে যোগ দিচ্ছেন। এখানে যে ক্রিসমাস উপলক্ষে যে মেলা হচ্ছে, তো এখানে আমরা বাচ্চারা সহ আসছে, অনেক রাইডে উঠছে, আমরা অনেক এনজয় করতে পারছি। আসলে আমাদের সবার খুব আনন্দ লাগছে আজকের এই মেলায় উপস্থিত হতে পেরে। আমরা পরিবার পরিজন নিয়ে এখানে আসছি, কিন্তু নতুন করে আবার যে করোনার যে মহামারী শুরু হয়েছে, সেজন্য আমরা কিছুটা আতঙ্কের ভিতরে কাটাচ্ছি। আর মেলায় অংশগ্রহণকারী বিক্রেতারা জানিয়েছেন, গেল বছর করোনার কারণে মেলা অনুষ্ঠিত না হলেও এবারের মেলায় বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতিতে তাদের বিক্রিও বেড়েছে অনেক বেশি। তাতে তারা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছেন। এদিকে গেল সপ্তাহে যুক্তরাজ্যে একদিনে 80,000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হওয়ায় ফ্রান্স যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়া ও আসার ক্ষেত্রে এসব কড়াকড়ি মানতে হবে দর্শনার্থীদের। এই উপস্থিতির মধ্য দিয়ে করোনা সংক্রমণ বাড়তে পারে এমন সংখ্যাও থাকছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।